আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ রায় যেটি আজকে হলো, আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে তারা বাতিল করেছিলেন। যে রায়ের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার বাতিল হয়েছিল সেটি একটি পক্ষপাতদুষ্ট রায় ছিল, যে রায় বাংলাদেশের রাজনীতিতে বহু বিতর্কের সূচনা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে একটি গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বলা যায় যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। এই কেয়ারটেকার সরকার নিয়ে এই জাতি আন্দোলন করেছে, দীর্ঘ আন্দোলন করেছে এবং এই কেয়ারটেকার সরকারের জন্য জাতির অনেক রক্ত দিতে হয়েছে। আপনারা জানেন যে আজকে সেই গুরুত্বপূর্ণ 20 নভেম্বর 1983 সালের 20 নভেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত আমিরে জামাত মরহুম আব্বাস আলী খান সাহেব 1983 সালের 20 নভেম্বর একটি জাতীয় সমাবেশে, বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি জাতীয় সমাবেশে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের জন্য এই কেয়ারটেকার সিস্টেমটা তিনি উপস্থাপন করেছিলেন। এর মূল রূপকার হচ্ছেন অধ্যাপক গোলাম আজম রহিমহুল্লাহ। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন। এটা এ কারণে আমরা তখন বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাদের পরাজিত হওয়ার কোন উদাহরণ নাই, ইতিহাস নাই, এবং তারা নির্বাচনকে ম্যানিপুলেশন করেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন হয়, নির্বাচনকে যারা তাদের মতো করে সাজান। এই জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটার আমরা নাম দিয়েছি কেয়ারটেকার সরকার, এই ধরনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে 1983 সালের 20 নভেম্বর প্রথম এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল। 2025-এর 20 নভেম্বর এসে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত আবার সেই রায়টিকেই, সেই কেয়ারটেকার সরকারকে আবার পুনঃস্থাপনের জন্য তারা রায় দিয়েছেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। 1991 সালে আপনারা জানেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের যে কেয়ারটেকার সরকার ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন তারা করেছিলেন এবং এরপরে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন আমরা কেয়ারটেকার সরকারের জন্য বিল দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম সংসদে আলোচনা হোক। একটা পর্যায়ে এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, দীর্ঘদিন আন্দোলন হয়েছে, অনেক সময়, মাস, বৎসর পেরিয়ে আমরা আন্দোলন করেছি। একটি সময় আসে 1996 সালে সেই কেয়ারটেকার সরকার সংবিধানে আসে এবং পরবর্তীতে 91 পরে 1996 এবং 2001 সালে এবং 2008 সালে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়েছে। যদিও 2008-এর নির্বাচনটি নিয়ে কথা আছে, পক্ষপাতদুষ্ট হয়েছে, নির্বাচনে অনেকগুলো মেকানিজম করা হয়েছে, কলাকৌশল সেখানে করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে 1991, 1996 এবং 2001 সালের নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশার, বলা যায় যে সবচেয়ে চমৎকার আকাঙ্ক্ষা সেখানে পূরণ করতে পেরেছেন, গ্রহণযোগ্যতা পেয়েছিল। কি এই কেয়ারটেকার সরকার, হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে 2014, 2018 এবং 2024-এর যে তিনটি নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন। একটি নির্বাচন 2014 সালে যেখানে বিনা ভোটেই অর্ধেকের চেয়ে বেশি 154 জনের মতো সংসদ সদস্য পাশ করেছেন, ভোটাররা সেখানে ভোট দিতে যান নাই। 2018 সালে আরেকটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই, আগের দিন রাতের বেলায় সেই ভোটটা দেওয়া হয়েছে
যেটাকে আমরা রাতের ভোট বলেছি। 2024 শেষে আরেকটি অদ্ভুত নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ এক পক্ষে, বিপরীত পক্ষে আওয়ামী লীগ ছিলেন, যেটাকে আমি আর ডামি নির্বাচন এদেশের মানুষ, সাংবাদিকরা বলেছেন এটা। অর্থাৎ 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্বল্য উদাহরণ। যার ফলশ্রুতিতে আপনারা জানেন 2024-এ 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী শাসককে বিদায় নিতে হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আন্দোলনে দেশবাসী অংশগ্রহণ করেছেন। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর এই কেয়ারটেকার সরকার নিয়ে আপনারা জানেন হাইকোর্টে রিট হয়েছে, শুনানি হয়েছে, অনেক পক্ষ সেখানে ছিলেন। সব পক্ষের শুনানির পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হল। মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি। আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে, সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে এখানে আসছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের সম্মানিত আমিরি জামাতের পক্ষ থেকে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সুপ্রিম কোর্ট, সংশ্লিষ্ট আইনজীবী, বিভিন্ন পক্ষ যারা এই মামলায় যারা পক্ষভুক্ত হয়েছিলেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, তার অগ্রগতি, তার সামগ্রিক উন্নয়নের জন্যই সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং বিশেষ করে কেয়ারটেকার সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে, এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। গিয়ে আমরা আবার আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে, আপনারা আজকে এখানে আসছেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রেস উইং এর কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। প্রশ্ন ছিল সেটা যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না ঘটিয়ে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে, এতে আসলে কি নির্বাচনের গুণগত পরিবর্তন ঘটবে? আমরা মনে করি যে কেয়ারটেকার সরকার বা নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতিতে রাজনৈতিক দলগুলো, সরকার বা নির্বাচন ব্যবস্থা সবকিছুর মধ্যেই গুণগত পরিবর্তন আসতে হবে, একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। তো ফেসিবাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, যে এইভাবে কুক্ষিগত করে সরকারের প্রতিষ্ঠানগুলোকে বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে, অর্থাৎ একটা সার্টেন টাইম ক্ষমতায় থাকা যায় কিন্তু দিন শেষে তাকে পালাতে হয়। তো এটা সব স্বৈরাচারের জন্য এটা একটা শিক্ষা যে আমাদেরকে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে। দেশকে, সরকারকে, রাষ্ট্রকে, জনগণকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে সরকার, দলের চেয়ে রাষ্ট্র বা জনগণই অগ্রাধিকার পাবে। এই নীতিতে থাকলে আমার মনে হয় আমরা এটি সুন্দর বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, এটা তো জনগণের প্রত্যাশা, এই গণ আকাঙ্ক্ষার সরকার। বিরাট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছেন। তাদের দায়িত্বটা আসলে যে কোনো সরকারের চেয়ে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি। যেহেতু গত 16 বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে,
এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, যাতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাই। আমরা এই সমস্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি, তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে দেওয়া, 14, 18, 16-তে যারা 24-এ যারা ছিলেন তাদেরকে না দিয়ে বরং জনগণের চেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সংশ্লিষ্ট অফিসারদেরকে এগুলোতে দায়িত্ব দেওয়া। এতে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা সেই কাজগুলো করবেন। আমরা সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এটা পর্যবেক্ষণ করব যে এই ধরনের কোন পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমাদের ধারণা ইনশাআল্লাহ যে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব পালন করব। যেহেতু গত 17 তারিখ যে রায়টা হয়েছে, ফেসিবাদের সাথে যারা ছিলেন তাদের মূল শিখণ্ডী রায় আপনারা দেখেছেন, সেখানে সর্বোচ্চ আদালত, আমাদের ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় থেকে, ক্ষমতার অপব্যবহার করে, দেশ এবং জাতির সম্পদকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু দিন শেষে তাকে আইনের মুখোমুখি হতে হয়। তো এই জন্য কেয়ারটেকার এখন যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন, তাদেরকেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ। জি, সবাইকে ধন্যবাদ।